ডাউন মিস্ট্রি লেন আপনাকে স্বাগত জানায়। আরো ভালো ভালো গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। আজ আপনারা শুনবেন আহির তনিমা রায়ের তমসো মা জ্যোতির্গময়। গল্প পাঠে সন্দীপন, রিয়া, সুদেষ্ণা, অনুপম, সৌতম, তাপস এবং মনতোষ। গল্পের সম্পাদনা সিঞ্চন মণ্ডল এবং পোস্টার ডিজাইনে প্রতাপ কুমার বিষয়। গল্পের সূত্রধার, কথক এবং সামগ্রিক পরিচালনায় আমি মনতোষ। শুরু হচ্ছে আজকের গল্প আহির তনিমা রায়ের তমসো মা জ্যোতির্গময়। জারো পাহাড়ের পাদদেশে পেরিবেরি নামক এক ছোট্ট দেশ আছে। নদী, পাহাড় আর বন জঙ্গলে ভরা এই দেশটির প্রকৃতি অপরূপ সুন্দর। দিগন্ত রেখার পানে যত দূর পর্যন্ত দৃষ্টি চলে যায়, সমস্ত প্রান্তর সাদা রঙের পুরু বরফের চাদরে ঢাকা, যেখানে সারা বছর জুড়ে থাকে হাড় হিম করা শীতল মাস। অধিকাংশ সময় কুয়াশার ঘন আস্তরণ ভেদ করে সূর্যকিরণের উষ্ণতা পৌঁছায় না সেই শীতল দেশের অভ্যন্তরে। তবে এই মৃত্যু শীতল উপত্যকাতেও আসে স্বল্পায়ু গ্রীষ্মকাল। বছরের নির্দিষ্ট একটা সময়ে 15 দিন থেকে শুরু করে 1.5 মাস পর্যন্ত অপেক্ষাকৃত উষ্ণতর দিনের উপস্থিতিকেই গ্রীষ্মকাল হিসেবে ধরা হয়। এমনই এক দেশের ঠিক মাঝখানেই আছে শান্ত, নিস্তরঙ্গ, নীলাভ জলরাশিতে পরিপূর্ণ ভিয়ামিরো নামক উষ্ণ প্রস্রবণে সৃষ্ট এক হ্রদ। হ্রদের চারপাশ ঘিরে মাথা তুলে দাঁড়িয়ে আছে বরফে মোড়া সুউচ্চ পর্বতশ্রেণী। সেই হ্রদের ধারেই আপাতত অস্থায়ী বসতি গড়ে তুলেছে এক যাযাবর শ্রেণীর জনজাতি, তাত্তার চিহু। তাত্তার কথার অর্থ হল শিকারী, আর চিহু কথার অর্থ হল জাতি। নামের মতো তারা প্রকৃত অর্থেই এক শিকারী জাতি। কাঠের চাকা লাগানো গাড়ির ওপর শঙ্কু আকৃতির খুপড়ি খুপড়ি ঘরে তাদের সংসার। শিকার করা পশুর চামড়া আর গাছের ছাল দিয়েই তারা তৈরি করে নেয় তাদের তাঁবুর মতো ঘর। ঘরের ভিতরটা দিবারাত্র আলোকিত রাখার জন্য তারা পশুর চর্বি দিয়ে এক ধরনের প্রদীপ জ্বালায়। সেই প্রদীপের ধোঁয়া বেরিয়ে যাওয়ার জন্যেও থাকে উপযুক্ত ব্যবস্থা। এই চলমান ঘরগুলিকে অন্য জায়গা থেকে এখানে টেনে এনেছে বিরাট বিরাট শিংওয়ালা বলগা হরিণের দল। এই যাযাবর গোষ্ঠীতে প্রায় কয়েকশো বলগা হরিণ আছে। এই গোষ্ঠীর সদস্যরাই হরিণগুলির প্রজনন ও প্রতিপালনের দায়িত্ব পালন করে, কেননা এই হরিণগুলোই তাদের খাদ্য আর বস্ত্রের প্রধান যোগানদাতা। বিস্তৃত প্রান্তর জুড়ে থাকা বরফের ওপর দিয়ে কয়েকশো মাইল পথ অতিক্রম করে তারা প্রতি বছরের মতোই গ্রীষ্মের শুরুতে মাকতুয়া পরব পালন করার উদ্দেশ্যে এখানে এসে পৌঁছেছে। এখানে বলগা হরিণদের খাবার জন্য ঘাস বা গুল্ম প্রজাতির উদ্ভিদ পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। এখানে কাঠের চাকাওয়ালা গাড়ি থেকে তাদের ঘরগুলি নামিয়ে নির্জন জায়গাটিতে অস্থায়ী গ্রাম তৈরি করে ফেলেছে তারা। আপাতত বেশ কিছুদিন তারা এখানেই থাকবে। একে একে অন্যান্য গোষ্ঠীর মানুষজনও এসে পৌঁছবে মাকতুয়া পরবে যোগদান করার জন্য। এই তাত্তার চিহু যাযাবর গোষ্ঠীরই মেয়ে মাসা, সে আজ প্রথমবার শিকারে যাবে। গতকালই তার 16 বছর বয়স পূর্ণ হল। এটাই তাদের গোষ্ঠীর রেওয়াজ। কৈশোর থেকে যৌবনে পদার্পণের বিশেষ মুহূর্তকে স্মরণীয়ভাবে পালন করতে আনুষ্ঠানিক শিকারের আয়োজন করা হয়। তাদের এই যাযাবর জীবনযাত্রায় গোষ্ঠীর সকলেরই সমান গুরুত্ব, সমান কাজের দায়িত্ব আছে। সেখানে নারী পুরুষের ভেদাভেদ একেবারেই অচল। তবে হ্যাঁ, একমাত্র বয়স অনুযায়ী কাজের কিছু দায়িত্ব ভাগ করা থাকে। যেমন এতদিন পর্যন্ত মাসা তার সমবয়সী ছেলে মেয়েগুলোর সাথে পোষা বলগা হরিণগুলো পাহারা দেওয়ার কাজ করত। তাদের গোষ্ঠীতে প্রায় 150 থেকে 200 বলগা হরিণ আছে।
তারা যখন তৃণভূমিতে চড়ে বেড়ায় তখন অল্প বয়সী কিশোর কিশোরীরা তাদের পাহারা দেওয়ার কাজ করে। অবশ্য এই দায়িত্ব পালনে সাহায্য করে তাদের পোষা লোমশ প্রজাতির শিকারী কুকুরের দল। এরা অসম্ভব ধূর্ত ও পরিশ্রমী হয়। এদের ছোট থেকেই প্রশিক্ষণ দেওয়া হয় এই ধরনের কাজের জন্য। এছাড়া তারা আরেকটা যে কাজ করে সেটা হলো বরফের ওপর দিয়ে মালবাহী চাকাবিহীন কাঠের গাড়িগুলো টেনে নিয়ে যাওয়া। আজ মাসার সাথে এই আনুষ্ঠানিক হরিণ শিকারে এসেছে মাটাও। মাটাও 21 বছর বয়সী শক্ত সমর্থ এক তাত্তার যুবা। সাধারণত নিয়ম অনুযায়ী নতুন শিকারীকে পাঠানো হয় পুরানো এক শিকারীর সাথে। খোলা তৃণভূমিতে বলগা হরিণের দলকে তাড়িয়ে নিয়ে আসে তাদের পোষা কুকুরগুলো। ছুটতে থাকা হরিণের গায়ে তীর বা বর্ষা ছুঁড়ে হয় পোশাকি শিকার। বরফের উপরেই শক্ত কাঠের গুঁড়ি পুঁতে পোক্ত একটা মাচান তৈরি করা হয়েছে শুধুমাত্র এই বিশেষ দিনটির জন্য। তার উপর বসে তীরধনুক তাক করে অপেক্ষা করছে মাসা। হঠাৎই মাটাও মাসার কাঁধে চাপড় মেরে বলে ওঠে, মাসা, ওই যে এসে গেছে মাসা, প্রস্তুত থাকো। ওই যে বরফের সাদা চাদরের ওপর দিয়ে ছুটে আসছে অসংখ্য কালো কালো বিন্দু, দেখতে দেখতে ওরাই এক একটা হরিণের আকার ধারণ করবে। আর আমাদের শিকারী কুকুরের দল ওদেরকে তাড়িয়ে নিয়ে আসছে এদিকে। আজ তোমার প্রথম শিকার, লক্ষ্য স্থির করো। একবারেই কিন্তু তোমাকে নিশানা লাগাতে হবে। এই বলে মাটাও তার ডান হাতটা সামনে বাড়িয়ে ধরে। চোখের কোনা দিয়ে মাসা দেখতে পাচ্ছে সেই হাত। আরো কাছে এসে গেছে হরিণের দল। ঝপাত করে মাটাও তার হাত নামিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে মাসার তীর সাঁই করে তার ধনুক ছেড়ে ধেয়ে গেল সেই হরিণের দলের দিকে। আকাশ বাতাস কাঁপিয়ে মারণ চিৎকার দিল একটা বলগা হরিণ। তার পড়ে যাওয়ার সাথে সাথেই সাদা বরফের উপর বেশ খানিকটা অংশ জুড়ে লাল রং ধারণ করল ঝুড়ো ঝুড়ো বরফ। আনন্দে চিৎকার করে উঠল মাসা, আমি পেরেছি মাটাও, দেখো আমি আমার প্রথম শিকারকে এক তীরেই ঘায়েল করে দিয়েছি। সাবাস মাসা, সাবাস। আজ থেকে তুমিও একজন শিকারী। চলো ওই হরিণটা নিয়ে ডেরায় ফিরি। গোষ্ঠীর সবার সামনে ওটা আমাদের প্রধানকে ভেট দিতে হবে, এটাই আমাদের নিয়ম। মাচানের ওপর থেকে নেমে এলো তারা। হাতে একটা শক্তপোক্ত গাছের ডাল নিয়ে তারা এগিয়ে গেল মৃত হরিণটির দিকে। গাছের ছাল আর আঁশ দিয়ে তৈরি করা দড়ি হরিণটির সামনের আর পেছনের দুজোড়া পায়ের সাথে বেঁধে দিল। তারপর সেই গাছের ডালের সাথেই শিকারটিকে বাঁধিয়ে নিয়ে কাঁধে ঝুলিয়ে নিল তারা। সামনে চলেছে মাটাও আর তার পেছন পেছন মাসা। তাদের সাথে সাথেই বলগা হরিণগুলোকে তাড়িয়ে নিয়ে যেতে থাকলো শিকারী কুকুরের দল। প্রতি বছর গ্রীষ্মকালের শুরুতে মাকতুয়া চাঁদের পরবের সময় দূর দূরান্ত থেকে সমস্ত গোষ্ঠীর মানুষজন এক জায়গায় জড়ো হয়। ওই দূরের আকাশ ছোঁয়া পাহাড়ের চূড়ার উপর যখন নীলচে আলো ছড়িয়ে পূর্ণ গোলাকার চাঁদ ওঠে আর তাদের এই বরফের রাজ্যে মায়াবী রাত চোখে নেশা ধরায়, তখন দুধ সাদা বরফের চাদরের উপর বড় বড় কাঠ দিয়ে বিশাল এক লাল রঙের আগুন জ্বালায় গোষ্ঠীর প্রধানরা। প্রত্যেক গোষ্ঠীতেই একজন করে প্রধান থাকেন। বয়সে তিনি হন সব থেকে প্রাচীন। গোষ্ঠীর সকলে তাঁকে সম্মান করে এবং তার কাছ থেকেই তাদের এই যাযাবর জীবনের প্রতিটি পাঠ সম্বন্ধে জ্ঞান অর্জন করে। তাঁরা সকলকে স্নেহ করেন, উপদেশ দেন, রোগ ব্যাধিতে জড়িবুটির ওষুধ দেন এবং বিয়ের আনুষ্ঠানিক রীতিনীতিও তাঁরাই সম্পন্ন করেন। মাকতুয়া চাঁদের পরবে যোগদান করতে আসা প্রত্যেক গোষ্ঠীর প্রধানরা তাদের নিজ নিজ অঞ্চল থেকে একতার প্রতীকস্বরূপ একখণ্ড কাঠ নিয়ে আসেন। সেই কাঠ ওই বিশাল আগুনে নিক্ষেপ করে তারা পরবের শুভ সূচনা করেন। এই পরবের উদ্দেশ্যই হল বিয়ের উপযুক্ত যুবক যুবতীদের একে অপরের সাথে আলাপ পরিচয় করিয়ে দেওয়া। এক সপ্তাহব্যাপী পরব চলাকালীন জমে যাওয়া নদীতে গর্ত খুঁড়ে বিশেষ পদ্ধতিতে মাছ শিকার করা হয়। সন্ধ্যায় আগুন ঘিরে দলবদ্ধভাবে নৃত্য প্রদর্শন করা হয়।
এছাড়াও তীরন্দাজি, বর্ষার লক্ষ্যভেদ ইত্যাদি নানা ধরনের মনোরঞ্জনমূলক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অপরিচিত যুবক যুবতীরা নিজেদের মধ্যে আলাপ পরিচয় করার সুযোগ পায়। তারা মনোমতো সঙ্গী নির্বাচন করে গোষ্ঠীর প্রধানদের জানালে তারাই অষ্টম দিনে তাদের বিবাহের আয়োজন করে। কেউ যখন পরব চলাকালীন তার সঙ্গী নির্বাচন করে ফেলে, তখন সে মাথায় 7 রাঙা পালকের মুকুট পরে নেয়। তখন অন্য কেউ আর তাকে সঙ্গী হিসেবে চয়ন করতে পারবে না। এই ব্যাপারে তারা কঠোর নিয়ম মেনে চলে। এটাই তাদের পরম্পরা, যা শত শত বছর ধরে চলে আসছে। তবে ব্যতিক্রমী ঘটনাও আছে। অনেক সময় একই গোষ্ঠীর যুবক যুবতীরা নিজেদের গোষ্ঠীর মধ্যেই কাউকে পছন্দ করে। তখন তাদেরকে সে কথা প্রধানকে জানাতে হয়। প্রধান তাদের 2 পরিবারের সাথে কথা বলে নিশ্চিন্ত হবেন যে তাদের কোনো আপত্তি আছে কিনা, বা আপত্তি থাকলে সেটা মেটানো যায় কিনা। যদি 2 পরিবারের মধ্যে কারোর আপত্তি থাকে, সেক্ষেত্রে প্রধান সেই 2 যুবক যুবতীকে স্বাধীনভাবে থাকার পরামর্শ দেবেন এবং তাদের পরিবারও সে কথা মানতে বাধ্য থাকবেন। তাদেরকে আলাদা একটা চলমান গাড়ি বানিয়ে দেওয়া হবে। তাদের জন্য নির্দিষ্ট সংখ্যক বলগা হরিণ ও শিকারী কুকুর দিয়ে দেওয়া হবে। তারপর মাকতুয়া পরবে তাদের বিয়ের রীতিনীতি সম্পন্ন হওয়ার পর তারা একসাথে নতুন সংসার বাঁধবে। তবে শুধুমাত্র যে তাদের নিজেদের গোষ্ঠীর লোকজনই এই পরবে যোগদান করে তা নয়, আরেকটি গোষ্ঠী প্রতি বছর এই উৎসবে সামিল হতে আসে, তবে তা নিতান্তই ব্যবসায়িক প্রয়োজনে। এরা হলো মোমাডিক গোষ্ঠীর সদস্য। এরাও যাযাবর, তবে এরা মাটিতে নয়, সমুদ্রেই তাদের সমস্ত জীবনটা অতিবাহিত করে। সেখানে ছাউনিওয়ালা নৌকার মধ্যেই তারা তাদের সংসার পাতে। একসাথে প্রায় 30 থেকে 50টা নৌকা উপকূলবর্তী লেগুনগুলোয় তাদের ডেরা বানায়। বর্ষা দিয়ে মাছ শিকার করেই তারা তাদের খাদ্যের চাহিদা পূরণ করে। বৃষ্টির জল সঞ্চয় করে রাখে পান করার জন্য, অথবা উপকূলবর্তী নদী বা ঝর্ণা থেকে জল বয়ে এনে রেখে দেয় নৌকার ছাউনির ভেতর। অগভীর সমুদ্রের তলদেশ থেকে তারা তুলে নিয়ে আসে রং বেরঙের প্রবাল আর জীবন্ত ঝিনুক। ধারালো পাথর দিয়ে জীবন্ত ঝিনুকগুলো 2 ভাগ করে তার ভিতর থেকে বের করে আনে মুক্ত। 7 রঙা ঝিনুকের খোলগুলো তারা পরিষ্কার করে রেখে দেয় গহনা বানানোর কাজে লাগানোর জন্য। এইগুলোই তাদের ব্যবসায়িক পণ্য। তবে তাদের প্রধান ব্যবসা হলো সমুদ্রের জল থেকে বিশেষ উপায়ে লবণ তৈরি করে সেই লবণ অন্য যাযাবর গোষ্ঠীর কাছে বিক্রি করা। তাত্তার চিহু গোষ্ঠীর কাছে এই লবণের বিশেষ চাহিদা আছে। তাই প্রতি বছর মাকতুয়া পরবের সময় তারা সুন্দর সুন্দর গহনা আর লবণের বোঝা নিয়ে হাজির হয় জারো পাহাড়ের পাদদেশে, ভিয়ামিরো হ্রদের ধারে। তাদেরকে এখানে নিয়ে আসার জন্য তাত্তার চিহু গোষ্ঠীরই অন্য একটি দল সমুদ্র উপকূলবর্তী এলাকায় হরিণে টানা কাঠের গাড়ি নিয়ে পৌঁছে যায়। তারাই আবার তাদের ফেরার সময় সেখানে পৌঁছে দিয়ে আসে। প্রায় দিন 15 লাগে হ্রদ এলাকা থেকে সমুদ্রের কাছে পৌঁছতে। ফেরার সময় মোমাডিকরা নিয়ে যায় পশুর চামড়া ও পশম থেকে প্রস্তুত গরম পোশাক। পশু পাখির নাড়ি ভুঁড়ি শুকিয়ে তারপর সেগুলোকে পাকিয়ে তারা সুতো প্রস্তুত করে। সেই সুতো আর মাছের শক্ত কাঁটা দিয়ে বানানো সূঁচের সাহায্যে পশুর পশম ও শুকিয়ে যাওয়া চামড়া সেলাই করে তারা পুরু ও আরামদায়ক পোশাক বানায়। এভাবেই 2টি ভিন্ন প্রজাতির জনগোষ্ঠীর মধ্যে ব্যবসায়িক আদান প্রদান চলে আসছে বছরের পর বছর। তবে এই 2 ভিন্ন প্রজাতির যাযাবর গোষ্ঠীর মধ্যে বিয়ের প্রচলন নেই। অবশ্য মাকতুয়া পরবে মোমাডিকরা অতিথি হিসেবে যোগদান করতেই পারেন। প্রতি বছর এই মোমাডিকদের আসার পথ চেয়ে থাকে মাসা। না, সে গহনা বিশেষ পছন্দ করে না, তবে তার পথ চাওয়ার কারণ হল ইউলিক। ছেলেটি বয়সে প্রায় মাসারই মতন। গত 5 বছর ধরে সে মাকতুয়া পরবের সময় তার বাবা আর দাদার সাথে এখানে আসছে। স্বভাবে মাসার মতো ধীরস্থির সে মোটেই নয়, বরং অত্যন্ত চঞ্চল। সে গল্প করতে ভীষণ ভালোবাসে।
মাসা আর তার সঙ্গী সাথীদের সাথেই সে তৃণভূমিতে হরিণ চড়ানো দেখতে যায়, আর সেখানে বসেই সে তাদের শোনায় তার সামুদ্রিক নৌকায় জীবনযাপনের দিনগুলির কাহিনী। তোমরা জানো ঢেউয়ের দোলায় সারাক্ষণ কেমন দুলতে থাকে আমাদের ঘরগুলো? রোজ রাতে আকাশে যখন অজস্র তারা জ্বলে ওঠে, আমরা সেই দুলতে থাকা নৌকা ঘরে গান গাইতে গাইতে ঘুমিয়ে পড়ি। তোমাদের মতো আমরাও প্রদীপ জ্বালাই, তবে মাছের চর্বি দিয়ে। শোনো, আমরা আসলে সমুদ্রের সন্তান, তাই তো আমাদের চোখের মনির রং সমুদ্রের মতো নীল। সমুদ্র বুঝি খুব সুন্দর? খুব সুন্দর। সমুদ্রের জলের নিচে এক আশ্চর্য রঙিন দুনিয়া আছে। কত রং বেরঙের মাছ, পাথর, গাছ। জলের মধ্যেও গাছ থাকে? থাকে তো, আরো কত অদ্ভুত জীবও থাকে। বুক ভরা দম নিয়ে নকশাটা দিয়ে জলের নিচে নেমে গেলে সেখানে 8খানা পাওয়ালা এক ধরনের অদ্ভুত জীব দেখতে পাওয়া যায়। তার শরীরে আছে শুধুই মাথা, সেই মাথায় বড় বড় দুটো চোখ। তারা অদ্ভুতভাবে নিজেদের রং বদলাতে পারে। কখনো তারা বালি আর পাথরের ঘোলাটে রঙের সাথে মিশে যায়, আবার কখনো রঙিন পাথর বা ডোরাকাটা মাছের মতো রঙিন হয়ে যায়। জলের নিচেও জঙ্গল আছে, সেখানে তারার মতো দেখতে অগুন্তি ফুল ফুটে থাকে। শুনতে শুনতে মাসা তার কল্পনা শক্তিতে হারিয়ে যায় সেই অজানা রাজ্যে। সে ইউলিকের কথা পুরোপুরি মানতে পারে না, কিন্তু তাকে বিশ্বাস করতে তার খুব মন যায়। ইস, আমি যদি এই সাদা বরফের দেশ ছেড়ে তোমার সঙ্গে যেতে পারতাম, সেই জলের ওপর দুলতে থাকা ঘরে থাকতাম, তারায় ভরা আকাশের নিচে রাত কাটাতে পারতাম, যদি নিজের চোখে দেখতে পেতাম সমুদ্রের নিচে সেই রঙিন দুনিয়া। মাকতুয়া পরবের শেষে যখন ইউলিকের ফিরে যাবার সময় হয়ে যায়, মাসা তার হাত ধরে বলে, কথা দাও তুমি আবার ফিরে আসবে গল্প শোনাতে। ইউলিক কথা রাখে। সে প্রতি বছর এখানে মাকতুয়া পরবে আসে নতুন নতুন গল্পের ভাণ্ডার নিয়ে। সেও অপেক্ষায় দিন গোনে মাসার চোখে খুশির ঝলক দেখার জন্য, আর সাথে নিয়ে আসে তার নিজের হাতে তৈরি ঝিনুকের গহনা মাসাকে উপহার দেওয়ার জন্য। এই বছরের মাকতুয়া পরব মাসার কাছে একটু বিশেষভাবেই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রথমবারের জন্য সে এই পরবের সরাসরি অংশীদার হতে চলেছে। হুরা নামের মেয়েটা তার চেয়ে বয়সে একটু বড়। সে তাকে একলা পেয়ে বলে, মাসা, তুই তো এখন শিকারী হয়ে গেছিস। তুই চাইলে এবারই তোর জীবন সঙ্গী বেছে নিতে পারবি। সে তো আমি কবেই বেছে রেখেছি, এখন শুধু তার হ্যাঁ বলার অপেক্ষা। আরে কে সেই ভাগ্যবান? সময় এলেই জানবে। মাসা জানে যে সে তাদের গোষ্ঠীর অন্যান্য মেয়েদের মতো সুন্দরী নয়, কিন্তু সে খুব সাহসী। ছোট থেকে সে শুনে আসছে সে নাকি নিজের হাতেই নিজের ভাগ্য লিখবে। গোষ্ঠীর প্রধান তার জন্মের পর তাকে দেখে এই ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি তার নাম দিয়েছিলেন মাসা, অর্থাৎ আকাশের সবচাইতে উজ্জ্বল নক্ষত্র। যদিও বছরের এই একাধবারই তারা পরিষ্কার তারা ঝলমলে আকাশ দেখতে পায়, তা না হলে তো কুয়াশা বা তুষার ঝড়ের জন্যে কয়েক গজ দূরের জিনিসই ভালোভাবে দেখা যায় না, সেখানে আকাশ দেখা তো বহু দূরের কথা। তবু সেই সব কুয়াশাবিহীন রাতগুলোয় মাসা আকাশের দিকে তাকিয়ে চেনার চেষ্টা করত যে তার নামে সেই তারাটা আকাশের কোন দিকে ওঠে। যদিও হাজার হাজার তারাদের ভিড়ে সেই বিশেষ তারাটিকে সে চিনতে পারত না। তবে গতবারের মাকতুয়া পরবের সময়েই সে প্রথম ওই তারাটাকে চিনতে শিখেছে, আর তাকে সেই তারার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল ইউলিক। সেবার পরবের সময় তেমনই ঝকঝকে পরিষ্কার আকাশে তারার মেলা বসেছিল। সবাই যখন উৎসবের আনন্দে মেতে আছে আর তেন্দু ফল থেকে তৈরি মদ খেতে খেতে আগুনের চারদিকে গোল করে ঘিরে উদ্দাম নৃত্য করছে, তখন হ্রদের ধারের উঁচু ঢিবিতে বসে সেই রাতে ইউলিক তাকে বলেছিল, জানো মাসা, আমাদের দেশে আমি রোজ তোমার নামের ওই তারাটাকে দেখতে পাই। তাই বুঝি? ইউলিক তখন উত্তরের আকাশের দিকে তাকিয়ে
আঙুল তুলে একটা জলজলে তারাকে দেখিয়ে বলেছিল সেটাই নাকি মাসা। অবাক চোখে দেখেছিল মাসা, সত্যিই ওই তারাটা আকাশের সব তারার থেকে উজ্জ্বল। মাসা ইউলিকের দিকে বড় বড় চোখ করে চেয়ে বলেছিল, তুমি ওকে রোজ দেখতে পাও? হ্যাঁ, রোজ দেখতে পাই। ওর দিকে চেয়ে মনে মনে গল্প করি ওর সঙ্গে। ও আমার স্বপ্নে একজনের সঙ্গে দেখা করিয়ে দেয়। কার সাথে? আমার মনের মানুষের সাথে, যাকে নিয়ে আমি অনেক দূরের সমুদ্রে পাড়ি দিতে চাই, যেখানে রোজ সূর্যটা লাল রং ছড়িয়ে জলে ডুবে যায়। সেখানে গিয়ে খুঁজতে চাই নতুন কোনো দেশ। তোমার মনের মানুষ বুঝি তোমার সাথে থাকে না? সে অনেক দূরের এক দেশে থাকে। আমি তো রোজ ওই তারাটাকে বলি, তোমার মধ্যে যেমন আমি তাকে দেখতে পাই, সেও যেন কোনো একদিন তোমার মধ্যে আমাকে দেখতে পায়। তাহলে আর আমাদের একে অপরের থেকে দূরে থাকতে হবে না, আমরা চিরতরে এক হয়ে যাব। আমি দেবী সুমাকিয়ার কাছে প্রার্থনা করব, তোমার মনের মানুষ যেন ওই মাসা নামের তারার মধ্যেই তোমার মুখ দেখতে পায়। সেদিন মাসার প্রার্থনা সুমাকিয়া দেবতা আড়াল থেকে শুনেছিলেন কিনা কে জানে। সেবার মাকতুয়া পরবের শেষে ইউলিকটা ফিরে যাওয়ার অনেক পরে একদিন রাতে তাদের চলমান ঘরের জানলা দিয়ে সে আকাশ দেখছিল। সেদিনও অনেক তারা ছিল আকাশের গায়ে। সে ওই মাসা তারাটাকে দেখছিল। দেখতে দেখতে তার চোখ দুটো যখন ঘুমে বুজে আসছিল, ঠিক সেই সময় সে দেখতে পেল আকাশে ওই একটা তারা ছাড়া আর কোনো তারা নেই। তারাটা ক্রমেই আরো উজ্জ্বল হয়ে উঠছে, যেন চাঁদের আলো ঢাকা পড়ে যাচ্ছে তার আভায়। আর ঠিক সেই সময় সে ওই হলদে আলোর ভেতরে একটা সদা হাস্যময় মুখ দেখতে পেল। ইউলিক! ওই আকাশের মাসা এই পৃথিবীর মাসার মনের ইচ্ছা পূরণ করেছে। সে তাকে তার মনের মানুষের ছবি দেখিয়ে দিল। সেই থেকে মাসা এক একটা দিন ধরে অপেক্ষা করছে কবে আবার মাকতুয়া পরব আসবে, সে আবার ইউলিককে দেখতে পাবে। আর একবার, আর এবার সে তার মনের কথা ইউলিককে বলবে। সে বুঝতে পেরেছে রোজ রাতে ইউলিক ওই তারায় কার মুখটা দেখতে পায়। এবার চাঁদের পরবে সে ইউলিকের হাত থেকে পরে নেবে 7 রঙা পালকের মুকুট। তারপর প্রধানের কাছে গিয়ে জানাবে তাদের একে অপরকে জীবনসঙ্গী হিসাবে নির্বাচনের কথা, আর তাঁর কাছে আশীর্বাদ চাইবে। আজ পর্যন্ত তাদের গোষ্ঠীতে এমন বিয়ে কখনো হয়নি। তাতে কি হয়েছে? ভালোবাসা তো কোনো বাধা মানে না। সে আর ইউলিক একে অপরকে ভালোবাসে। প্রধান নিশ্চয়ই তাদের আশীর্বাদ করবেন। দেখতে দেখতে এসে গেল পরবের দিনটা। অন্যান্য গোষ্ঠীর নারী পুরুষরাও এসে গেছে তাদের পরিবার নিয়ে, হরিণে টানা চলমান গাড়িতে চড়ে। তারাও তাঁবু ফেলেছে সুবিধা মতো। মাসার চোখ শুধু ওই পূব দিকের পাহাড়ের দিকে চলে যায়। ওই পাহাড়ের পিছন দিক থেকেই তো আসে ইউলিকরা। আজই এসে পড়ার কথা তাদের। সে গোষ্ঠীর অন্যান্য সদস্যদের সাথে মিলে প্রয়োজনীয় কাজগুলো সেরে রাখে। পরব শুরু হবার বেশ কিছুদিন আগে থেকেই তারা শিকার করা মাছ আর মাংসগুলো বরফের মধ্যে গর্ত খুঁড়ে রেখে দিয়েছে। তাদের পোষা বলগা হরিণ, ভেড়া, খরগোশ ইত্যাদির মাংস নাড়ি ভুড়ি বার করে পরিষ্কার করে পর্যাপ্ত পরিমাণে মজুত করে রাখা হয়েছে। এছাড়া আছে জঙ্গল থেকে সংগ্রহ করে আনা পাখির ডিম, মাশরুম আর বিভিন্ন ধরনের জড়িবুটি যা রান্নার কাজে লাগে। আর আছে বলগা হরিণের দুধ, যা পাত্রে করে বরফের মধ্যে রেখে দেওয়া হয় জমাট বাঁধার জন্য। পরে ইচ্ছা মতো বার করে টুকরো টুকরো করে মুখে পুড়ে নিয়ে চুষে চুষে খেতে হয়। তাত্তারদের বাচ্চা থেকে বুড়ো সবাই মজা করে খায় এই জমাট বাঁধা দুধ। মাসা তার সঙ্গীদের সাথে এখন রান্নার কাজে ব্যস্ত। কাঠের আগুনের আঁচের উপর একটা বড় জল ভরা পাত্র বসানো রয়েছে। এই পাত্রগুলোও তারা অন্য এক গোষ্ঠীর কাছ থেকে সংগ্রহ করে, যারা বিয়ের যৌতুক হিসেবে এগুলো তাদেরকে দিয়ে যায়। আর পরবের শেষে নিয়ে যায় কয়েকটা বলগা হরিণ বা শিকারী কুকুর। পাত্রের মধ্যে
মাংস সিদ্ধ হচ্ছে। মাশা তাতে পরিমাণ মতো নুন আর জড়িবুটি মিশিয়ে দেয় স্বাদের জন্য। আর একটি পাত্রে কাঁচা মাছ, পশুর মেটে আর চর্বি নুন ছড়িয়ে দিয়ে রাখা আছে। পাশের তাঁবুর দিক থেকে পোড়া মাংসের সুস্বাদু ঘ্রাণ ভেসে আসছে। হঠাৎই সে দূর থেকে খুব জোরে হই হল্লার আওয়াজ শুনতে পেল। মোমাডিকরা এসে গেছে। হাতের কাজ ফেলে রেখেছে ছুটে গেল বাইরের দিকে। শখানেক নারী, পুরুষ আর বাচ্চাদের ভিড়ে সে দেখতে পাচ্ছে না মোমাডিকদের। ভিড় ঠেলে এগিয়ে যায় মাশা। কই তার ইউলিক? তাকে তো দেখতে পাচ্ছে না সে। ইউলিকের দাদা উড়িশ আর তার সাথে অন্য দুজন। মাশা ব্যস্তভাবে এগিয়ে যায় তার দিকে। ইউলিক কোথায়? সে আসেনি তোমাদের সাথে? উড়িশের পরিশ্রান্ত মুখটা আরোই করুণ দেখায়। সে ক্লান্ত হাতে সাবধানে তার ঝোলার মধ্যে থেকে একটা ঝিনুকের মুকুট বার করে মাশার হাতে দেয়। আর সাথে সাথেই তাদের আশেপাশে ঘিরে থাকা মানুষজনের মুখ থেকে বিস্ময়সূচক শব্দ বেরিয়ে আসে। এমন চমৎকার মুক্ত দিয়ে সাজানো 7 রঙা ঝিনুকের মুকুট তারা আগে কখনো দেখেনি। বিস্ফারিত চোখে তারা চেয়ে থাকে সেটার দিকে। উড়িশ সেটা দেখিয়ে মাশাকে বলে, মাশা, এটা তোমার জন্যে। মাশা ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে তার দিকে। উড়িশ বলতে থাকে, এটা তোমার মাথাতেই মানায়। ওই আকাশের মাশা যেমন অন্ধকার সমুদ্রে পথ দেখায়, তুমিও তেমনি এই পৃথিবীর মানুষদের পথ দেখিও। এই উপহার ইউলিক তোমার জন্য পাঠিয়েছে। সে নিজে হাতে বানিয়েছে এই উপহার। তুমি এটা যত্ন করে রেখে দিও। সে তো আর আসতে পারবে না। কেন আসতে পারবে না? কি হয়েছে তার? মাশা যেন বিশ্বাস করতে পারছে না উড়িশের কথা। জলের নিচ থেকে রঙিন পাথর তুলে আনার সময় হঠাৎ এক বিষাক্ত জীব তার শরীর থেকে কালো রঙের বিষ ছড়িয়ে দিয়েছিল সমুদ্রের জলে। খুব জ্বালা করছিল ইউলিকের চোখ। সে কোনো রকমের ঝিনুকগুলো নিয়ে উপরে উঠে আসে। সেদিন থেকে একটু একটু করে অন্ধ হয়ে যেতে থাকে আমার ভাই। আর চোখে দেখতে পায় না ইউলিক। ওই মুকুট সে অন্ধ চোখেই বানিয়েছে তোমার জন্যে। ও জানে না এটা কেমন দেখতে হয়েছে, তবে তবে ওর আশা যে তুমি ওটা পেয়ে নিশ্চয়ই খুশি হবে। তুমি খুশি তো মাশা? মাশার দু চোখ থেকে গড়িয়ে পড়ছে জল। এর স্বাদও ওই সমুদ্রের জলের মতোই নোনা। এ কথাও তাকে ইউলিকই বলেছিল। মাশা সবাইকে ধাক্কা দিয়ে সেখান থেকে এক দৌড়ে ছুটে চলে আসে হ্রদের ধারে সেই উঁচু ঢিবিটাতে। ঝিনুকের মুকুট মাথায় পড়ে সে উবু হয়ে শুয়ে পড়ে ঢিবিটার ওপর। সেখান থেকে ঝুঁকে হ্রদের নীল জলে তার প্রতিবিম্বের দিকে তাকায়। চোখের জল ফেলতে ফেলতে মাশা শপথ নেয়, আমি কথা দিচ্ছি ইউলিক, আমি নিজেই যাব তোমার কাছে। আমি শিখে নেব কেমন করে সাঁতার কেটে সমুদ্রের নিচে নেমে যেতে হয়। দেখব সেই আশ্চর্য রঙিন দুনিয়া। তারপর উপরে এসে তোমাকে শোনাবো সেই গল্প, যেমন তুমি আমাকে শুনিয়েছিলে। মাকতুয়া পরব প্রায় শেষের দিকে। বহু অচেনা নরনারী ইতিমধ্যেই মনের মতো সঙ্গী নির্বাচনের মাধ্যমে নতুন জীবনের পথে অঙ্গীকারবদ্ধভাবে পা বাড়িয়েছে। তবে আনন্দের মধ্যেও ঘনিয়ে এসেছে শোকের ছায়া। তাত্তার চিহু গোষ্ঠীর ভবিষ্যৎ বক্তা প্রধান পরব চলাকালীনই দেহ রাখার কথা আগাম ঘোষণা করে দিয়েছেন। মাকতুয়া চাঁদের 9ম দিনে তিনি এই পার্থিব দেহ ত্যাগ করে প্রকৃতির নিয়মে প্রকৃতির মধ্যেই বিলীন হয়ে যাবেন। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তিনি গোষ্ঠীর মানুষদের উদ্দেশ্য করে বললেন, জীবনের মতোই মৃত্যুও ছিল সত্য। তাকে অস্বীকার করার উপায় নেই। তবে আসল কথা হলো, জীবদ্দশায় আমরা আমাদের শ্বাস প্রশ্বাসের সঠিক প্রয়োগ করেছি কিনা, জীবন আমাদের যে শিক্ষা দেয় সেই জ্ঞান আমরা আগামী প্রজন্মকে উত্তরাধিকারী হিসেবে দিতে পেরেছি কিনা। প্রকৃতিতে প্রতিটা প্রাণী আর প্রতিটা উদ্ভিদের নিজস্ব কিছু দায়িত্ব থাকে। প্রত্যেকেই একে অপরের ওপর নির্ভরশীল।
প্রকৃতি প্রতিটা জীবিত প্রাণের রসদ মজুত করে রেখেছে তার কোলে। তার কাছ থেকে সেসব আশীর্বাদ হিসেবে গ্রহণ করতে হবে, তাকে কৃতজ্ঞতা জানাতে হবে। তাই বলে তাকে উজাড় করে ভোগ করা যাবে না। সীমিত সামর্থ্যের মধ্যেই অসীম সুখকে অনুভব করতে হবে। এই ছিল প্রধানের সমস্ত জীবনের পাঠ, যা তিনি গোষ্ঠীর সমস্ত সদস্যদের মধ্যে বিলিয়ে দিয়েছেন। আর তিনি নির্বাচিত করেছেন তার পরে কে তার জায়গায় এই গোষ্ঠীকে পরিচালনা করার দায়ভার নেবে। শুধু তাই নয়, মৃত্যুর আগে তিনি মাসাকে তার ইউলিকের কাছে যাওয়ার সম্মতিও দিয়েছেন। যাযাবর গোষ্ঠীর ইতিহাসে প্রথমবার এই দুই ভিন্ন গোষ্ঠীর মানুষ পরম্পরার বিরুদ্ধে গিয়ে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে চলেছে। ভালোবাসাকে বাঁধতে পারে এমন নিয়ম প্রকৃতিতে নেই। তাই পালকের মুকুটের পরিবর্তে মাথায় ঝিনুকের মুকুট পরিধান করে ওই আকাশের মাসার মধ্যে ইউলিকের মুখ কল্পনা করেই মাসা তার জীবনসঙ্গীর সাথে আমৃত্যু থাকার প্রতিশ্রুতিবদ্ধ হয়ে প্রধানের আশীর্বাদ প্রার্থনা করল। প্রধান তার কপালে তীরের ফলা ছুঁয়ে বললেন, যাও যাও, নিজের ভাগ্য নিজেই রচনা করো। পরদিন ভোরবেলা প্রধান ঘুমের মধ্যেই দেহত্যাগ করলেন। বরফের সমাধিতে শুইয়ে দেওয়া হলো তাকে। সমাধির ভিতরে দেওয়া হলো তীর আর ধনুক। হ্রদের পাশে তাদের অস্থায়ী গ্রামের যে জায়গায় তাকে সমাধিস্থ করা হলো, সেখানে সমাধির উপরে কাঠ আর বলগা হরিণের শিং দিয়ে একটা চিহ্ন বানিয়ে রাখা হলো, যাতে জায়গাটাকে পরবর্তীকালে সহজেই চিহ্নিত করা যায়। সেই রাতে বলগা হরিণের মাংসের ভোজ দেওয়া হলো। গোষ্ঠীর সদস্যরা হরিণের মাথাটি রেখে আসলো সমাধির উপর। হিমশীতল তুষার সজ্জার তুষারের চাদর গায়ে শুয়ে থাকলেন এক প্রাচীন জ্ঞানী লড়াকু তাত্তার নেতা। প্রায় 1-1.5 মাস পর এখানে আসা সমস্ত যাযাবর গোষ্ঠীর মানুষজন তাদের এই অস্থায়ী গ্রাম ছেড়ে আবার পাড়ি দেবে নিজের নিজের পথে। সঙ্গে নিয়ে যাবে একে অপরকে দেওয়া উপহার সামগ্রী। নবদম্পতিরা তাদের জন্য নতুন চলমান ঘর বানিয়ে নেবে। ভিতরে জ্বালবে চর্বির প্রদীপ। শুধু মাসা সেই পর্যন্ত অপেক্ষা করতে পারবে না। তুষার ঝড় শুরু হওয়ার আগেই তাকে দীর্ঘ পথ বরফের মধ্যে দিয়ে পাড়ি দিয়ে পৌঁছতে হবে সেই সমুদ্রের উপকূলে, যেখানে কোনো এক নৌকোর উপরে ছোট্ট ঘরে শুয়ে মাসার স্বপ্ন দেখছে ইউলিক। তার পরিবার আর তাত্তার চিহু গোষ্ঠীর কাছে সে বিদায় নিয়ে তার বলগা হরিণে টানা কাঠের গাড়িতে উঠে পড়ল। সঙ্গে ছিল উড়িশ আর তার সঙ্গীরা। তাদের চিনিয়ে দেওয়া পথ ধরে সে বরফের উপর দিয়ে তার হরিণে টানা গাড়ি ছুটিয়ে দিল। পথে মাঝে মধ্যেই থামতে হয়েছে। রাত্রিবেলা আশ্রয় নিতে হয়েছে কোনো গুহায় বা তাঁবু ফেলতে হয়েছে বরফের উপরেই। সাথে নিয়ে আসা জমানো দুধ আর শুকনো খাবারেই পেট ভরেছে। প্রায় 15 দিনের মাথায় সে হঠাৎই বাতাসের দিক পরিবর্তন অনুভব করল। তার মুখে চোখে ঝাপটা দিচ্ছে নোনা ঘ্রাণের বাতাস। বরফের জমি শেষ হয়ে আসছে ক্রমশ। দূরে দেখা যাচ্ছে বাদামি রঙের পাহাড় আর তার উপর বিস্তৃত অঞ্চল জুড়ে সবুজের ছিটে। ক্রমে ক্রমে পাথুরে জমিতে নেমে আসছে তারা। এভাবে আর এগোনো যাবে না। হরিণ বাঁধা দড়িগুলো গাড়ি থেকে খুলে নিয়ে গাড়িটাকে পাহাড়ের ঢালের একটা আশ্রয়ে রেখে দিল মাসা। তারপর হরিণগুলো সাথে নিয়েই এগোতে থাকলো ক্রমশ নিচের দিকে। পাথুরে জমি ক্রমশ ঘাস জমিতে পরিবর্তিত হচ্ছে। আগে কখনো একসাথে এত সবুজ দেখেনি সে। তার দু চোখ জুড়িয়ে যাচ্ছে। উড়িশ আর তার সঙ্গীরা সহজেই নেমে যাচ্ছে ঢাল বেয়ে। তবে মাসা মাঝে মধ্যেই হোঁচট খাচ্ছে হরিণগুলোকে সামলাতে গিয়ে। উড়িশ সাহায্য করতে চেয়েছিল, কিন্তু মাসা জানে তাদের এসব কোনো কালে অভ্যাস নেই। সে পারবে না বলগা হরিণগুলোকে সামলাতে। গায়ের উপর থেকে একটা গরম পোশাক নামিয়ে ফেলল সে। ঠান্ডাটা যেন বেশ কমে গেছে। হঠাৎই সামনের দিকে চেয়ে থমকে দাঁড়িয়ে পড়ল মাসা। তার মনে হচ্ছে
কিছুটা দূরে গাঢ় নীল রঙের জমিটা যেন ভীষণভাবে তুলছে। তার চোখের ভুল নয় তো। দুহাতে চোখ রোগড়ে সে ভালো করে সামনের দিকে তাকালো। না, চোখের ভুল নয়, সত্যিই দুলছে জমিটা, উঠছে আর নামছে। নীল জমিটা যেখানে সাদা জমিটার সাথে মিশেছে, সেখানে সে দেখতে পেয়েছে সেই অদ্ভুত দৃশ্য। সে জলের উপর ভাসমান ঘর, যার কথা সে ইউরিকের কাছে শুনেছে। উড়িশ প্রায় পৌঁছে গেছে সেখানে। মাসার বুকের মধ্যে যেন মেঘের ড্রিম 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 ধ্বনি বেজে উঠছে। সে বলকা হরিণগুলো গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখল। তারপর প্রাণপণে দৌড়তে শুরু করলো সেই দিকে। বিশ্ব চরাচরের সমস্ত বাধা বিপত্তি পিছনে ফেলে, শরীরের ক্লান্তি ভুলে, মনের আশঙ্কাকে ধূলিসাৎ করে সে ছুটছে তার মনের মানুষের কাছে। সে দেখতে পাচ্ছে উড়িশের হাত ধরে ভাসমান ঘর থেকে বেরিয়ে আসছে তার ইউরিক। ছলাৎ শব্দে সে লাফিয়ে নামলো হাঁটু সমান জলে। দুহাত বাড়িয়ে যেন অন্ধকারের মধ্যে সে হাতড়াতে হাতড়াতে এগিয়ে যাচ্ছে আকাশের উজ্জ্বলতম তারাটার দিকে, যে তার ভালোবাসার মানুষের জন্য নেমে এসেছে পৃথিবীর বুকে, নেমে এসেছে ইউরিকের ভালোবাসার স্রোতে ভেসে যেতে। ইউরিক মানে যে সমুদ্রের ঢেউ। ইউরিক দেখতে পাচ্ছে না তার মাসাকে, কিন্তু সে তার মাসার কোমর বন্ধনীর ঝমঝম শব্দ চেনে। সেই শব্দের দিকে এগিয়ে যাচ্ছে সে তার দুহাত বাড়িয়ে, উন্মাদের মতো তার নাম ধরে ডাকতে ডাকতে। মাসা, মাসা। ছুটতে ছুটতে পড়ে যেতে গিয়েও আচমকা দুটো পরিচিত হাত ধরে ফেলল তাকে, যে হাত ধরে সে প্রতি বছর প্রতিশ্রুতি দিত জারু পাহাড়ের দেশে ফিরে যাওয়ার। মাসা, মাসা। আমি এসেছি ইউলিক, তোমায় আর অপেক্ষা করতে হবে না আমার জন্য। আজীবন তোমার সাথে থাকার জন্য আমি সব ছেড়ে চলে এসেছি। ছুঁয়ে দেখো ইউলিক, তোমার দেওয়া মুকুট আমার মাথায়। আমি অন্তিম শ্বাস পর্যন্ত তোমার সাথে এই জীবন কাটাতে এসেছি। আমার মাসা, আমার ইউলিক। দুই প্রেমী শেষ পর্যন্ত প্রেমের নতুন দিশা খুঁজে পেয়েছে। পরম মমতায় একে অপরকে আলিঙ্গন করে রেখেছে তারা। দিগন্তের কাছে অস্তগামী সূর্যের রক্তিম আভা মিশে যাচ্ছে নীল সমুদ্রের জলে। উত্তর আকাশে জলজল করে ফুটে উঠেছে সৃষ্টির আদিকাল থেকে আকাশের অলঙ্কার হয়ে থাকা মাসা। এখনো বহু যুগ ধরে সে পথ দেখাবে অজানা পথের যাত্রীদের। ধীরে ধীরে দৃশ্যটা ম্লান হয়ে আসছে। রঙিন প্রকৃতি ধূসর বর্ণ ধারণ করছে। আকাশ, সমুদ্র আর পাহাড়ের জায়গা দখল করছে ছাইরঙা ধাতব দেয়াল। দেখতে দেখতে সেই ধাতব দেয়ালের গায়ে মিলিয়ে গেল মাসা আর ইউরিক। কোথাও আর তাদের চিহ্ন মাত্র নেই। সেই ছাই রঙের ধাতব দেয়ালের সামনে বসে আছে এক যন্ত্রমানবী। তার দুই হাতের মুঠোয় ধরা কালো রঙের একটা কিউব। এতক্ষণ যাবৎ সেই কিউব থেকে বেরিয়ে আসা উজ্জ্বল আলোক রশ্মি ধাতব দেয়ালের গায়ে পড়ে অপরূপ সুন্দর এক জগতের দৃশ্য রচনা করেছিল। সেখানেই আলো আর শব্দের মিশেলে অদ্ভুত এক কাহিনী ফুটে উঠেছিল। হিউম্যানয়েড রোবট ইভা তার হাতের কিউবটাকে কাঁচের বাক্সের মধ্যে ঢুকিয়ে রেখে তার মহাকাশযানের স্বচ্ছ জানলা দিয়ে তাকালো পৃথিবী নামক গ্রহটার দিকে, যা এক সময় ছিল উজ্জ্বল নীল ছাতা বর্ণের একটা গোলক। তা গত 70 বছর ধরে ক্রমে ক্রমে রুক্ষ ধূলিধূসর এক প্রাণহীন গ্রহে পরিণত হয়েছে। উন্মত্ত মানব জাতি সভ্যতার শেষ জয়ডঙ্কা বাজিয়ে যে ধ্বংস লীলায় মেতেছিল, সেই যজ্ঞে প্রথম আহুতি তাদের নিজেদেরকেই দিতে হয়েছে। কোটি কোটি বছর ধরে বিবর্তনের পথ বেয়ে যে গ্রহে লক্ষ কোটি প্রজাতির প্রাণের সৃষ্টি হয়েছিল, সেখানে সবচেয়ে উন্নত যে প্রাণী ছিল তার নাম ছিল মানুষ। বিজ্ঞানের অসীম ক্ষমতা বলে পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে মহাকাশেও ছিল তার আনাগোনা। সে সত্যিই সমগ্র মহাবিশ্বের মধ্যে শ্রেষ্ঠ প্রাণী ছিল, কিন্তু আসলে ছিল নিতান্তই বোকা। যে প্রকৃতি ছিল তার মায়ের মতো, তার আশ্রয়দাত্রী, নিজেদের ক্ষুদ্র স্বার্থে তারা ক্রমে ক্রমে সেই প্রকৃতিকেই ধ্বংসের দিকে ঠেলে দিতে থাকল। মানবজাতি যতই বিজ্ঞান আর প্রযুক্তিতে উন্নত হতে থাকল, ততই বাড়তে থাকল ধ্বংসলীলা। একসময় প্রকৃতিও আর সহ্য করতে না পেরে শুরু করল প্রতিশোধের তাণ্ডব। সে হয়ে উঠল ভয়ঙ্কর।
অগ্নুৎপাত, ভূমিকম্প, সুনামি, খরা, বন্যা, দাবানল, সুপার সাইক্লোন দিনে দিনে বাড়তে থাকল। বাতাসে কমে এলো অক্সিজেনের মাত্রা, ভূগর্ভস্থ জলের আকাল দেখা দিল, তাপমাত্রা বাড়তে বাড়তে সহ্য সীমা ছাড়িয়ে যেতে থাকল। তবুও মানুষ নিজেদের ভুল শোধরাল না। তারা একজোট হয়ে সমস্যার সমাধানের রাস্তা না খুঁজে একে অপরকে দোষারোপ করেই দিন কাটিয়ে যেতে থাকল। কিন্তু একসময় প্রকৃতি তার শেষ মারণাস্ত্র প্রয়োগ করল। ভয়ঙ্কর এক মারণ ভাইরাস ছড়িয়ে গেল পৃথিবী জুড়ে। অতি উন্নত মানব জাতির কোনো প্রতিরোধ ব্যবস্থায় সেই ভাইরাসকে আটকাতে পারল না। পৃথিবীর অর্ধেক জনসংখ্যা বিনা চিকিৎসাতেই নিঃশেষ হয়ে গেল। অনেক কষ্টে যারা বেঁচে থাকলো তাদের জীবন রাতারাতি পাল্টে গেল। খাদ্যের জোগান নেই, রোগের চিকিৎসা নেই, বেঁচে থাকার ন্যূনতম উপায়ও নেই। সাধারণ মানুষ এক টুকরো খাবার আর এক ফোঁটা জলের জন্য হাহাকার করতে লাগলো। অথচ তখনও রাষ্ট্র নেতাদের ঘুম ভাঙল না। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে ক্ষমতার আস্ফালন করতে করতে পারমাণবিক শক্তিতে বলীয়ান পৃথিবীর তাবড় তাবড় দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। সকলেই জানত এই যুদ্ধের পরিণাম কি ভয়ঙ্কর হতে চলেছে, তবু কেউই কারোর কাছে মাথা নোয়াল না। পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেতে থাকলো একের পর এক দেশ। অবশ্যম্ভাবী ধ্বংসের হাত থেকে রেহাই পেল না মানুষ সহ জীব জগতের অন্যান্য সদস্যরা। এই চরম ধ্বংসলীলা শুরু হবার অনেক আগে থেকেই অবশ্য বেশ কিছু বিজ্ঞানী অনুমান করেছিলেন যে মানবজাতির অন্তিম দিন আসন্ন। তাই তারা এক অন্য লক্ষ্যে দিবারাত্র পরিশ্রম করে যাচ্ছিলেন। শত শত বছরের উপলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে তারা সৃষ্টি করলেন সুপার হিউম্যানয়েড রোবট ইভা, যার বুদ্ধিমত্তা কোনো বিজ্ঞানীর চেয়ে কোনো অংশে কম নয়, আর সুপার ইন্টেলিজেন্ট গ্যাজেট সাইরাস, যার মেমোরিতে পৃথিবীর সৃষ্টির আদি লগ্ন থেকে শুরু করে অন্তিম দিনের আগে পর্যন্ত উপলব্ধ জ্ঞান সঞ্চিত করে রাখা আছে। আছে বিবর্তনের ইতিহাস, আছে বিজ্ঞানের জীবনদায়ী আবিষ্কার, আছে শিল্প, সাহিত্য, ভাস্কর্যের নিদর্শন, আছে সাহিত্য, আছে সঙ্গীত, আছে চিত্রকলা। এক কথায় মানবজাতির শেষ প্রজন্ম তাদের ধ্বংসের দিনের সূচনার আগ পর্যন্ত সেই বিপুলা ধরনের যা কিছু দেখেছে, শুনেছে, জেনেছে বা উপলব্ধি করেছে, সেই সব কিছুকে তারা ধরে রেখে দিয়েছিল সাইরাসের মেমোরিতে। বিজ্ঞানীদের লক্ষ্য ছিল ইভা আর সাইরাসকে মহাকাশযানে করে এই ধ্বংসলীলার কবল থেকে বহু দূর মহাকাশে পাঠিয়ে দেওয়া, যেখানে তারা নিরাপদে থাকতে পারবে। পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাওয়া উদ্ভিদ ও প্রাণীকুল সম্বন্ধে যাবতীয় তথ্য তারা সযত্নে রেখে দেবে তাদের কাছে, আর তাদের মহাকাশযান থেকে সিগন্যাল পাঠাতে থাকবে বহু বহু আলোকবর্ষ দূরে। যদি কখনো এই মহাবিশ্বের অন্য প্রান্তের অন্য কোনো গ্রহের কোনো উন্নত প্রাণী তাদের সন্ধান পায়, তাহলে তারা যেন তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে। সেই নতুন গ্রহের অধিবাসীদের ইভা আর সাইরাস জানাবে এই পৃথিবীর কথা, মানব সভ্যতার ইতিহাসের কথা, মনুষ্য জাতির নির্বুদ্ধিতার কথা, কিভাবে এক প্রাণময় গ্রহে মানুষের লোভ আর স্বার্থপরতার কাহিনী শেষ পর্যন্ত নিষ্প্রাণ ধুলোয় থাকা ইতিহাসে পরিণত হয়েছিল, সেই চরম সত্যের কথা। মানুষের ভুল থেকে তারা যেন শিক্ষা নিতে পারে, প্রকৃতির দানকে তারা যেন আশীর্বাদ স্বরূপ গ্রহণ করতে পারে। যে সভ্যতা প্রকৃতিকেই ধ্বংস করতে উদ্যত হয়, সেই সভ্যতার পথে তারা যেন কখনোই অগ্রসর না হয়। তারা যেন প্রকৃতিকে ভালোবাসতে শেখে, একে অপরকে ভালোবাসতে শেখে, সকলে যেন সমান অধিকার নিয়ে বাঁচতে পারে। পৃথিবীর কিছু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ সেই বার্তায় রেখে দিতে চেয়েছিল ইভা আর সাইরাসের কাছে, মহাবিশ্বের কোনো অজানা গ্রহের উন্নত অধিবাসীদের জন্য। এতক্ষণ আপনারা শুনলেন আহির তনিমা রায়ের তামসোমা জ্যোতির্গময়া। গল্প পাঠে ছিল সন্দীপন, রিয়া, সুদেষ্ণা, অনুপম, সৌতম, তাপস এবং আমি মনতোষ।
সম্পাদনা সিঞ্চন এবং পোস্টার ডিজাইন প্রতাপ কুমার বিষয়। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। Mystery Lane.